আচ্ছা, প্রথমত কম্পোনেন্ট বানাতে গেলে আগের দিন বলছিলাম কম্পোনেন্ট বানাতে গেলে অলওয়েজ একটা কি বানাতে হবে বলেন? ফোল্ডার বানাইতে হবে। জি। ফোল্ডার বানাইতে হবে তাই? হ্যাঁ, অলওয়েজ একটা ফোল্ডারের ভিতরে রাখবেন। ঠিক আছে? মনে করেন আমি একটা কম্পোনেন্ট বানাতে চাচ্ছি আমার নিজের নামে। ঠিক আছে? এই ফোল্ডারের নাম ছোট হাত বড় হাত ম্যাটার করে না। ঠিক আছে? কিন্তু আপনি চাইলে বড় হাত দিতে পারেন। ঠিক আছে? বড় হাত দিলে বোঝা যায় যে আসলে এই ফোল্ডারের ভিতরে কম্পোনেন্ট, এইটা আসলে কম্পোনেন্ট করতে যাচ্ছে, কারণ বড় হাত দিয়েই হচ্ছে আমরা নির্দেশ করি কি কম্পোনেন্টের কথা। এইটা যে বড় হাত দিতে হবে এমন কোনো কথা নাই। এরপরে এই জায়গাটায় এই যে সুমন, এর ভিতরে আমি আর একটা কম্পোনেন্ট বানাবো। এইখানে একটা জিনিস একটু মাথায় রাখেন, এখানে দুইটা ওয়েতে কাজ করা যায়। ঠিক আছে? যদি কোনো ফোল্ডারের ভিতরে index.html, ইন্ডেক্স ডট জেএস নামে কোনো ফাইল থাকে, কোনো ফোল্ডারের ভেতরে যদি index.js নামক কোনো ফাইল থাকে, ঠিক আছে, তাহলে এই ফোল্ডারটাকে যদি আপনি ইম্পোর্ট করেন, শুধু ফোল্ডারটাকে ইম্পোর্ট করেন, সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি এই ইন্ডেক্সটাই ইম্পোর্ট হয়ে যাবে। কিন্তু যদি আপনি আহ, মনে করেন এখানে সুমন ডট জেএসএক্স, এই জেএসএক্স যদি রাখেন, আচ্ছা এইটা কিন্তু জেএসএক্সও রাখা যাবে, হ্যাঁ, যেহেতু আমি ইয়া বানাচ্ছি, এই যে এটা জেএসএক্সও রাখা যাবে, মানে ইন্ডেক্স নামে যদি কোনো ফাইল থাকে। এইটার সুবিধা হচ্ছে, ভালোটা করে বুঝেন, এখন যদি আপনি এই যে সুমন, এইটার ভিতরে আপনি আরএসসি দিয়ে একটা কম্পোনেন্ট বানান, এখানে মনে করেন দিস ইজ কম্পোনেন্ট। আচ্ছা, যদি আপনি এই এই সুমন কম্পোনেন্টটা বানাইছেন, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু একটু বলে দিই, দেখেন আমি এখানে আরএসসি দিচ্ছি কি দিয়ে, আমার আরএসসি, এটা কি একটা স্নিপেটস না? জি। আচ্ছা, এই স্নিপেটস এর ধর্মটাই হচ্ছে এরকম যে আপনি যদি দেন, তাহলে আপনার ফাইলের যে নাম সেই নাম অনুযায়ী এই কম্পোনেন্টটা তৈরি, মানে একটা ফাংশন তৈরি হবে। এখন এইখানে একটু খেয়াল করেন, এই ফোল্ডারের নাম বড় হাত দেওয়া ম্যান্ডেটরি না, এই ফাইলের নামও বড় হাত দেওয়া ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে এই কম্পোনেন্টের নামটা বড় হাত দেওয়া ম্যান্ডেটরি। কথা বুঝছেন বাকিরা? হ্যাঁ, হু বা না কিছু একটা বললেন। জি। বাকিরা কি আর কেউ বোঝেন নাই? কি ভাই, বুঝতে পারছি। আর এই নামটা বড় হাত দেওয়া ম্যান্ডেটরি। এখন আমরা এইখানের নামটা কেন বড় হাত দিই? এখানের নামটা বড় হাত দেওয়ার সুবিধা হচ্ছে, আমি যখন এখানে আরএসসি দিচ্ছি, তখন ফাইলের নাম ধরে এই কম্পোনেন্ট তৈরি করে। তার মানে আমাকে আর নতুন করে এখানে, যদি এটা ছোট হাত থাকে, মনে করেন আমি সব ডিলিট করে দিই, এই দেখেন এটা যদি আপনার ছোট হাত থাকে, কই গেল তা, এই যে এটা যদি ছোট হাত থাকে, এবার যদি আপনি আরএসসি দেন কাজ করবে কিন্তু, এই যে আরএসসি দেন কাজ করবে, কিন্তু এবার দেখেন এটা নাম কি হয়ে গেছে, ছোট হাত। তখন আবার আমার কি ম্যানুয়ালি আবার এটাকে এডিট করে কি করতে হবে, বড় হাত বানাতে হবে। যার কারণে এই ফাইলের নামটা বড় হাত দিয়ে দিলে ওই স্নিপেটটা আমাকে অটোমেটিক্যালি বড় হাত দিয়ে দেয়। মনে রাখবেন এই নাম বড় হাত ম্যান্ডেটরি না, এইখানের নামগুলো ফাংশনের নামগুলোই হচ্ছে, মানে কম্পোনেন্ট যেটা আপনি ডিফাইন করবেন ওইটার নাম দেওয়া বড় হাত ম্যান্ডেটরি। এখন দেখেন একটা জিনিস একটু দেখেন, এইটার ভিতরে আমি আরএসসি দিলাম, এখন এটা আমি ম্যানুয়ালি এডিট করে বড় হাত করে দিলাম, আর এখানে দিলাম নাম লিখলাম দিস ইজ, আর এই ইন্ডেক্সের ভিতরে এখানে আমি আরএসসি দিয়ে আরেকটা কম্পোনেন্ট বানালাম, সেটার নাম দিলাম ডেমো, দিস ইজ ডেমো। আর এই ফাইলটা অটোমেটিক্যালি হবে, আচ্ছা তাহলে এইটার নামটা চেঞ্জ করতে হবে, আর আমরা এটাকে একটু পাশাপাশি নিয়ে আসি দুপারের জন্য, ভালো করে দেখার জন্য। আর এই সমস্ত কম্পোনেন্ট কানেক্ট থাকবে কোথা থেকে, রুট একটা জায়গা থেকে, রুট জায়গা থেকে।
অর্থাৎ আমি এই জায়গাটায় এগুলোকে ইয়া করবো, এগুলোকে বাদ দিয়ে দিই। সিএসএস থাক, সিএসএস থাক। এই জায়গাটায় আমার এই কম্পোনেন্ট গুলো নিয়ে আসতে হবে। মনে করেন আমি এই সুমনটাকে নিতে যাব, তাহলে আমার এখানে কম্পোনেন্টের নামটা লিখতে হবে SUMON। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলে দিই, যদি কখনো এই যে আমার যে অটো সাজেশনটা কোন এক্সটেনশনের মাধ্যমে দিচ্ছে বলেন তো? এক্সটেনশন প্যাথওয়্যার না ডিএসপি না, ওইটা তো অনেকগুলো, মানে এটা মূলত দিচ্ছে কি ওটা পাথ ইন্টেলিজেন্স। পাথ ইন্টেলিজেন্সের কারণে। অনেক সময় এই পাথ ইন্টেলিজেন্স এটা কাজ করে না। এখন দেখেন আমি সুমন লিখছি, সাজেশন দিছে? না ভাই, দেয় নাই। যদি এরকম কখনো হয় যে আপনি লিখতেছেন বাট সাজেশন দিচ্ছে না, তখন কষ্ট করে আপনি যাকে ইম্পোর্ট করবেন তাকে ম্যানুয়ালি ডান পাশে একটু এরকম করে ওপেন করে রাখবেন, দেন আপনি টাইপ করতে আসেন। এবার দেখেন সাজেশনটা কি হয়। বুঝছি। যদি এরকম প্রবলেম ফেস করেন, যদি তারপরেও যদি আপনার দেখেন যে কোনো কারণে তারপরেও আপনার এই সাজেশনগুলো দিচ্ছে না, তারপরেও যদি সাজেশন না দেয়, তাহলে আপনি কষ্ট করে এখানে দেখবেন একটা ইয়ে আছে, প্রম্পট আছে, এই যে কমন প্যালেট আছে, এটাতে ক্লিক করে এই যে এইটাতে নিয়ে আসবেন। এই যে এটা লিখতে হবে রিস্টার্ট, এই যে রিস্টার্ট টিএস সার্ভার, এটাতে লিখে এন্টার দিতে হবে, তাহলে সাজেশনগুলো পাবেন। বুঝছেন এই কথাবার্তা? এবার একটু দেখেন, আমি যদি এটাকে কানেক্ট করি, তাহলে আমার কম্পোনেন্টটা এখানে দেখা যাচ্ছে পারফেক্টলি, কারণ এই কম্পোনেন্টের ভিতরে কি ছিল রিটার্ন করা? রিটার্ন ছিল দিস ইজ সুমন, এটা দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো এই পাথটার দিকে তাকান, এখানে কি ঝামেলাটা হলো? কম্পোনেন্ট একটা ফোল্ডার, এই যে সেই ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে সুমন নামে আরেকটা ফোল্ডার, সেই সুমনের ভিতরে আরেকটা সুমন নামে ফাইল, এইটা ফাইল আর উপরে একটা ফোল্ডার। তাহলে এইখানে দেখেন একটা ইন্ডেক্স আছে, ঠিক আছে? আমি যদি ডেমোটাকে ইম্পোর্ট করি, আমি এখন এটাকে একটু অফ করে দিই, এটাকে বাদ দিয়ে দিই, এটাকে অফ করে দিই। এখানে আমি ডেমোটাকে নিতে চাচ্ছি, টিই ডেমো, ডেমোটাকে দিলাম, সেলফ ক্লোজিং ট্যাগ অফ করে দিলাম। এবার একটু পাতের সিস্টেমটা দেখেন তো কি হয়েছে। কম্পোনেন্ট প্লাস আপনার নাম। আমার নাম, আর এরপরে দেখেন এই ডেমোটা আসলে কোন ফাইলের ভিতরে ছিল? ইন্ডেক্স ডট জেএসপি। এই ইন্ডেক্সটা কিন্তু লেখা লাগে নাই। আগের বার কি হয়েছিল? এই ফাইলের নাম লিখতে হয়েছিল না? জি। এইটাই হচ্ছে সুবিধা, কোনো ফোল্ডারের ভিতরে যদি আপনি ইন্ডেক্স নামে ফাইল রাখেন, তাহলে ওইটা আপনার এই পাতের ভিতরে অটোমেটিক্যালি দিতে হবে না, এই জায়গাটা দিতে হবে না। আমি যদি এখন আবারও সুমনটাকে আনার ট্রাই করি, এই দেখেন দিচ্ছে না। বলেন, আচ্ছা এখানে তো ইরর, এটাকে আমাকে কি করতে হবে বলেন তো? যদি একাধিক নিতে হয়, তাহলে র্যাপ করে ফ্র্যাগমেন্টের নিতে ভিতরে হবে। দিতে হবে। র‍্যাপ করলাম, আর যেহেতু একাধিক লাইন আমি সেভ করার সাথে সাথে অটোমেটিক্যালি এখানে একটা প্যারেনথেসিস অ্যাড হয়ে যাবে। ও বেচারা তো এখনো দিচ্ছে না, কাহিনী কি? এখন তাও সাজেশন দিচ্ছে না। এখন যদি এই অবস্থায় আমাকে সাজেশন না দেয়, একটু আগে বলছিলাম আপনি যে কষ্ট করে একটু এই টিএস সার্ভারটাকে রিস্টার্ট দিবেন। এবার দেখেন সাজেশনটা দিছে। দুইটা প্রবলেমই আমি আপনাকে দেখাই দিলাম, এই প্রবলেমগুলো ডেভেলপাররা অহরহ ফেস করে থাকে। ভাই এই দুইটা টেকনিক কি বুঝতে পারছেন? জি ভাই। প্রথম কথা, সরি, প্রথম কথা হচ্ছে আপনার যদি কখনো এরকম সাজেশনটা না দেয়, ট্রাই করবেন ফাইলটা ডান পাশে ওপেন রাখার। তারপরেও যদি সাজেশন না দেয়, তাহলে এই টাইপস্ক্রিপ্ট সার্ভারটাকে একটু রিস্টার্ট দিতে হবে কমান্ড প্যানেল থেকে। ঠিক আছে? এখন দেখেন এই দুইটার ভিতরে আপনি যদি সেভ করেন, এবার একটু ভালো করে তাকান সিস্টেমটা কি হয়েছে। এখন কি ভাই দুইটাকে পাশাপাশি বুঝতে কি পারছেন কাহিনীটা কি? জি। বাকিরা বুঝছেন?
কথা তো বলেন ভাই। হ্যাঁ অথবা না বললে আমি সামনে এগোইতে পারি। তার মানে আপনি যে কোনো রুলসটা ইউজ করতে পারেন। আপনি চাইলে ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ফাইল রাখতেও পারেন, নাও রাখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আমি এগুলোকে বাদ দিয়ে দিই। আমরা আজকে কম্পোনেন্ট তো তৈরি করছি। কম্পোনেন্টকে, আচ্ছা, এই জিনিসটাকে বলে কম্পোনেন্ট কম্পোজ করা। এই একটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট উপর নিচে এরকম অ্যাটাচড করে রাখাকে বলে কম্পোনেন্টকে আমরা কম্পোজ করতেছি। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই কোড বেসটাকে ফেলে দিলাম। সুমনের ভিতরে ফাইলটা, এখানে আমি একটা ক্লাস কম্পোনেন্ট বানাবো। আমি নিজেই বানাই না, কত বছর ক্লাস কম্পোনেন্ট ভুলে গেছি। স্নিপেটটা কি? আরএসসি ক্লাস কম্পোনেন্ট। আচ্ছা, আপনারা কি শর্টকাট মুখস্থ করবেন? বলেন বলেন। না, যে কোনো শর্টকাট ভাই মুখস্থ করবো না। দেখেন আমি নিজেই ভুলে গেছি এখন শর্টকাট। এখন আমার এই শর্টকাটটা তো প্রয়োজন, আমি কোথায় পাবো? এইটা আসলে কি থেকে দিচ্ছিল? কোড স্নিপেটস থেকে দিচ্ছিল না? তাহলে আমি ওদের প্যাকেজে চলে যাব। রিয়াক্ট, সরি এখানে না, রিয়াক্ট এক্সটেনশন প্যাক। কোন জায়গায় গেল? ভুল লিখছি মনে হয়। এক্সটেন্ড, এখানে ভেতরে যাব। ওইটা দিচ্ছিল হচ্ছে রিয়াক্ট কোড স্নিপেটস। এইটার ভিতরে যাব। তার মানে আমি এই প্যাকেজটাকে ওপেন করি, মানে প্যাকেজটা বলতে এই ইয়াটা, এক্সটেনশনটা। এবার এদের এখানে শর্টকাট সব দেওয়া আছে। এই যে শর্টকাট দেওয়া আছে, আরএসসি, তারপরে আরএসসি দিলে এইটা হবে। ক্লাস কম্পোনেন্ট কিভাবে বানাবো? কই, এই দেখেন রিডাক্স মিডাক্স কানেক্ট করে দিবে, আমার ওটা দরকার নাই। আরআরসি এইটা দিতে হবে। তাহলে আমি এখান থেকে আর আর সি, দেখেন একবারে অনেক হাবিজাবি দিয়ে দিয়েছে। এই যে এই প্রপস ট্রপস এগুলো আপাতত লাগবে না, এগুলোকে বাদ দিয়ে দিলাম। আমরা এইভাবে আছে কিন্তু ভাই, মানে ওইটা দিয়ে মনে হয় আরো কোনটা? আরসিটি, ওইটাও তো দেখছি তো সেই আচ্ছা, আমি কি দিছি? আর সিসি রিয়াক্ট, হ্যাঁ এইটা, ওইটা হচ্ছে অন্যটা ছিল মনে হয়। এই যে দেখেন একটা, এবার যে কম্পোনেন্টটা তৈরি করছি সেই কম্পোনেন্টটা তৈরি হয়েছে ক্লাস সিনট্যাক্স দিয়ে। এবার এখানে লিখলাম দিস ইজ সুমন ক্লাস কম্পোনেন্ট। সেম ভাবে এই কম্পোনেন্টটাকে যদি আমি এখানে ইম্পোর্ট করি, এটাকে বাদ, এটা তো ফেলে দিয়েছি, এটাকে সাজেশন দিচ্ছে না, আমাকে একটু কষ্ট করে, এই ভেজাল সবসময়ের জন্য আছে। টাইপস্ক্রিপ্ট সার্ভার, এবার যদি যাই তাও দিচ্ছে না। আচ্ছা, এখানে কি দিয়ে বানাইছি? আচ্ছা, এটার নাম হয়ে গেছে ছোট হাত, কারণ এটা ফাইলের নাম ছোট হাত ছিল। ফাইলের নাম অলওয়েজ, এই এখানে দেখেন কি সুবিধা বলেন তো, ফাইলের নাম বড় হাত দিলে এই প্রবলেমটার আমি পড়তাম না, বড় হাত হয়ে যাইতো। যাই হোক, ওইটা জাস্ট প্রবলেম বোঝানোর জন্য। এবার যদি যাই, এবার দেখেন এটা দিলাম। আমি যদি আমার ইউআই এর দিকে তাকাই, দিস ইজ সুমন ক্লাস কম্পোনেন্ট। তার মানে একটা কম্পোনেন্ট আপনার ইচ্ছা, আপনি ক্লাস সিনট্যাক্সও করতে পারেন, আপনি চাইলে ফাংশন সিনট্যাক্সও করতে পারেন। সিনট্যাক্সটা একটু দেখেন কিভাবে করছে। একটা ক্লাস কিওয়ার্ড নিছে, তারপরে নাম দিছে, এক্সটেন্ড করছে কম্পোনেন্টস হিসাবে, ওদের একটা বেস ক্লাস আছে, সেই ক্লাসটা আবার রিয়াক্ট থেকে ইম্পোর্ট করা, এরপরে রেন্ডার বলে একটা ফাংশন, তার ভেতরে রিটার্ন। ঠিক আছে? এটা একটা ওয়ে কম্পোনেন্ট তৈরি করার। আর এই কম্পোনেন্টের ভেতরে, ক্লাস কম্পোনেন্টের ভেতরে ডিফল্ট ভাবে স্টেট তৈরি করার মেকানিজম ইনক্লুডেড। আরেকটা তথ্য, ক্লাস কম্পোনেন্টের ভিতরে কখনো হুক ইউজ করতে পারবেন না। কি বলছে বলেন তো? ওই যেমন আমরা ইউজ ইফেক্ট, তারপরে ইউজ স্টেট, এই যে হুক গুলো, এই হুক গুলো কিসে ইউজ করতে পারবো না?
ক্লাস কম্পোনেন্টে, ঠিক আছে, কারণ ক্লাস কম্পোনেন্টের ভেতরেই সমস্ত মেকানিজম এটার ভেতরেই দেওয়া আছে, বাট আমরা এখন আর এটা ইউজ করব না। এখন গেল, এখন আসি আমাদের মূল কাজে। আমরা একটা কম্পোনেন্ট তৈরি করব, আর এই ইউআইটা আমরা আজকে বানাবো। যতটুকু পারি বাকিটুকু আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে এইটাকেও আমি একটা কাজ করি, এটাকে এখানে নিয়ে যাই, ইউআইটাকে এখানে নিয়ে যাই, এটা বড় থাক, তাহলে আমার জন্য একটা দুইটা। হ্যাঁ, এবার আসেন, আপনি আপনার ইউআই এর দিকে তাকান, ইউআইটা কেমন আছে। প্রথমত একদম এই ইউআইটা দেখে আপনি প্রথমত চিন্তা করেন, এখানে টুকরো টুকরো আমরা একদম গ্রানুলার লেভেলে ভাঙবো, ঠিক আছে। আপনি চাইলে কম্পোনেন্ট করতে পারেন, মানে একটু বড় বড় করে ভাঙতে পারেন, বাট আমরা শেখার জন্য একদম রুট লেভেল থেকে ভাঙা শিখবো, ঠিক আছে। আর এ দুটোই বেস্ট প্র্যাকটিস, আপনার কাছে যেটা ভালো মনে হয় একদম ছোট ছোট লেভেলেও ভাঙিয়ে কাজ করতে পারেন, বা একটু ছোট ছোট, যেমন আপনাদের ক্লাসেও দেখাইছে মাহির ভাই যে ছোট্ট একটা সেকশন মিলে একটা কম্পোনেন্ট হতে পারে, ওটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটা দেখে কি মনে হচ্ছে, একটা ওয়েবসাইটের কি একটা টাইটেল না, বলেন। আচ্ছা, এই টাইটেলটা তৈরি হয়েছে, দেখতে কি মনে হচ্ছে, এটা কোন ট্যাগ দিয়ে তৈরি হয়েছে, একটু বোল্ড করা আছে, H2 বা H3 H2 বা H3, তার মানে এখানে একটা ট্যাগ ইউজ হয়েছে। আচ্ছা, এইটা কি মূলত একটা টেক্সট? হ্যাঁ টেক্সট ওকে, বা লোগো ধরতে পারি আমরা। না লোগো না, এটা আমি টেক্সট হিসেবে লিখছি, এটা আমি টেক্সট হিসেবে লিখছি, ঠিক আছে, এটা একটা টেক্সট। নিচে এটা কি একটা টেক্সট? এই যে এই জায়গাটা, এটা কি টেক্সট? জি টেক্সট। এইগুলো কি টেক্সট? এই যে বুক নেম, অথর নেম, এগুলো কি টেক্সট? তার মানে আমি যদি তাকাই এখানে কতগুলো টেক্সট আছে, একটা, এটাও টেক্সট হিসেবে ধরা যায়, বাট এটাকে ধরবো না, কারণ এটা হচ্ছে ইনপুটে, এটা বোঝাই যাচ্ছে যে এখানে একটা সার্চ বক্স, তার মানে এটা প্লেস হোল্ডার, এটাকে ধরবো না, এটা ওইটার ভিতরে বানাবো। একটা টেক্সট, দুইটা টেক্সট, তিনটা টেক্সট, চারটা টেক্সট, পাঁচটা টেক্সট, এগুলোকে বাদ দিলাম আমি, এগুলোকে বাদ দিলাম। বা আপনি যদি এটাকেও ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, কয়টা টেক্সট আছে? 11টা টেক্সট। আপনি যদি টাইপ করেন তাহলে 11 বার আপনার হয় পি ট্যাগ, না হলে হচ্ছে হেডিং ট্যাগ দিয়ে লিখতে হবে, তাই না? এখন আমি যদি এমন একটা ফাংশন বানাই, জাস্ট ফাংশন কল করলে এরকম টেক্সট জেনারেট হয়ে যাবে, এটা কি সুবিধা না? আগে দেখেন, আগে আগে সুবিধা বুঝছেন কিনা, তারপরে ইমপ্লিমেন্টেশনে যাব। জি সুবিধার অবশ্যই। তার মানে আমি এমন একটা কম্পোনেন্ট বানাবো যে কম্পোনেন্টটা টেক্সট কম্পোনেন্ট, অর্থাৎ টেক্সট ফাংশন। সেই ফাংশনটা কল করলে আমাকে প্রত্যেকবারে এরকম এরকম ছোট ছোট ইউআই রিটার্ন করবে, এরকম ছোট ছোট ইউআই। তাহলে এটাকে যদি আমি প্রথমে করতে চাই, তাহলে আমি আমার ইসে আসলাম, এখানে এগুলোকে সব ডিলিট করে দিলাম আমি, এই কম্পোনেন্টের ভিতরে যা আছে এগুলোকে সব ডিলিট, টেক্সট ডিলিট। আচ্ছা, এটার ভিতরে একটা টেক্সট ফোল্ডার বানানো আছে, এটা কম্পোনেন্টের ভিতরে আপনি চাইলে, আচ্ছা আমরা একটা কাজ করি, এইটার ভিতরে আরেকটা ফোল্ডার নেই, এই কম্পোনেন্টস নামক একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার নিলাম, এটা নিলাম ইউআই, অথবা শেয়ার নিতে পারি, শেয়ার, যে এই কম্পোনেন্টগুলো বারবার শেয়ার হবে অনেক জায়গায়। অথবা ইউআই নিতে পারেন, যে এটা ইউআই এলিমেন্টের ছোট ছোট কম্পোনেন্ট, বা আপনি ফোল্ডার না করে রাখতে পারেন, এগুলো ডিপেন্ড করে ভাই আপনার উপরে। আমি এইটাকের ভেতরে এটা ঢুকালাম, তাহলে কি হইলো, শেয়ার একটা ফোল্ডার, যে ফোল্ডারের ভিতরে কম্পোনেন্টগুলো রাখবো, যে কম্পোনেন্টগুলো আমার পুরো আচ্ছা আমি এটাকে আরো মিনিংফুল করে ফেলি,
ইউআই এলিমেন্ট ইউআই স্পেস যাবে ফোল্ডারের নামের মাঝখানে আসলে স্পেস দেওয়া উচিত না ইউআই এলিমেন্ট লিখলাম ঠিক আছে অথবা বুঝতেই পারতেছি ইউআই মানে ইউআই এলিমেন্ট শুধু ইউআইটা লিখলাম এর ভিতরে টেক্সট ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট ঠিক আছে সেইগুলো একদম একটা ওয়েব পেজের একদম ক্ষুদ্র ক্ষুদ্র পার্টগুলো আমরা ইউআই এর ভিতরে রাখবো কারণ ওই ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট জোড়া লাগায় লাগায় আমরা বড় পার্ট বানাবো তাহলে এটার ভিতরে একটা টেক্সট কম্পোনেন্ট আপনি চাইলে টেক্সটের ভিতরে ইন্ডেক্স দিতে পারেন অথবা আপনি চাইলে এই টেক্সটের এখানে আপনি টেক্সট নামেও একটা কম্পোনেন্ট নিতে পারেন আমি এটা জেএসএক্স নাম কম্পোনেন্ট মানে স্পেশাল টাইপ অফ ফাংশন ক্লাসের কথা ভুলে যাই এটা গেল এখন এই কম্পোনেন্টে আমি এখানে আরএসসি দিলাম একটা টেক্সট কম্পোনেন্ট একটু আগে বললাম এই নামটা যদি বড় হয় এখানে অটোমেটিক্যালি সিনট্যাক্সে বড় করে ফেলে এই জায়গাটায় আমি যদি হেডিং করতে চাই তাহলে আমাকে একটা এইস অন রিটার্ন করলাম ওখানে লেখা ছিল কি লেখা ছিল বুকশপ এই কম্পোনেন্টটা তৈরি করছি কম্পোনেন্টটা অটোমেটিক্যালি এক্সপোর্ট করা কারণ এই ফাইল ইউজ করব না আমি এখন এটা যদি ইউজ না করি তাহলে আমি এগুলো সব বাদ এরর দিবে আমি এই জায়গায় আমি প্রথমে ইউআই বানানোর জন্য এত মাথা ঘামাঘামি করব না ঠিক আছে আগে ছোট ছোট পার্ট আগে বানাই ফেলি এখানে আমি আমার ওই টেক্সট কম্পোনেন্টটাকে ইউজ করব আর এটাকে ইম্পোর্ট করতে হবে আচ্ছা এইটা যে সেলফ ক্লোজিং আরেকটা আছে এরকম মাল্টিপল ভাবে এই দুটো সিনট্যাক্স কি জানি আমরা কথা বলেন ভাই জানি না ভাই এই একটা কম্পোনেন্টকে এটাকে কি বলে কম্পোনেন্ট কি কল করা না ভাই হ্যাঁ এই কম্পোনেন্টের কল করা দুই ভাবে হতে পারে এরকম ট্যাগ আমরা যখন এইচটিএমএল ট্যাগ শিখছি সেই ট্যাগের ভিতরে কি ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকে না হ্যাঁ আবার কিছু কিছু ট্যাগ থাকে যার শুধুমাত্র একটা সেকশন থাকে এক এন্ডিং সেকশন মনে আছে এন্ডিং সেকশন মানে এরকম মনে করেন আপনি একটা আইএমজি ট্যাগ লিখতেছেন ইমেজ ট্যাগের কথা বলছেন হ্যাঁ এই যে দেখেন এই ট্যাগটার কি ওপেনিং আছে না শুধু ক্লোজিং ক্লোজিং ঠিক তেমনি একটা কম্পোনেন্টের আপনি যে কম্পোনেন্টটা তৈরি করেছেন সেই কম্পোনেন্টটাকে আপনি যখন কল করবেন এরকম দুই ভাবে করতে পারেন হয় আপনি এরকম করে এই যে এরকম করে আপনার ইচ্ছা এটা আবার কোন জায়গায় আসলো এটা বাদ আপ কি দিলাম ফ্র্যাগমেন্ট এইটুকু আছে এই যে আপনার ইচ্ছা আপনি এই কম্পোনেন্টটাকে এইভাবেও কল করতে পারেন বা এরকম সেলফ ক্লোজিং ট্যাগের মতো করে কল করতে পারেন অপশন দুইটা ভালো ভাই বেস্ট কোনটি বেস্ট বলতে গেলে এটা আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করে আপনি যদি আপনার কম্পোনেন্টের এরকম পেটের ভিতরে কোনো তথ্য লিখতে চান এখানে যদি কোনো টেক্সট মেক্সট বা কোনো ট্যাগ লিখতে চান মানে কোনো তথ্য এখানে লিখতে চান তাহলে অবশ্যই এরকম ওপেনিং এন্ডিং দিয়ে লিখতে হবে ও আর যদি আপনার কম্পোনেন্টের এরকম পেটের ভিতরে এরকম ভালো করে দেখেন এটা কিন্তু এইটা হচ্ছে এটাকে মানে ওর মাঝখানে না কিন্তু এইটার মাঝখানে আপনি কোনো কিছু লিখতে চান না তাহলে আপনি হচ্ছে এই যে সেলফ ক্লোজিং ট্যাগের সিনট্যাক্সটা ইউজ করবেন ঠিক আছে তার মানে এই টেক্সটটা কি বাইরে থেকে আমরা ইম্পোর্ট করব সেরকম ভাবে ইউজ করব এজন্য টেক্সটটা বাইরে থেকে ইম্পোর্ট মানে টেক্সটটা তো এখানেও তো একটা কাজ করবে না যেটা সেখানে শুধু ক্লোজিং ট্যাগ আছে না ওইখানে একই বাইরে কথা তো একই কথা এইটা মানে এই টেস্ট ফাংশনটাকে আপনি কল করে দিচ্ছেন আর কোনো কিছু না এইটা মানে এটা একটা ফাংশন এই ফাংশনটাকে কল করতেছেন আপনি এইভাবে চিন্তা করেন একটা ফাংশন কল রিঅ্যাক্টের দুনিয়াতে দুই ভাবে কল করা যাবে এরকম একটা সিনট্যাক্স দিয়ে ওপেনিং এন্ডিং দিয়েও করা যাবে এরকম একটা লাইন লিখেও কল করা যাবে তবে অবশ্যই যদি একটা লাইন লিখে কল করেন মানে একটা লাইন মানে একটা এই যে ট্যাগের মতো করে লিখে কল করেন তাহলে এখানে এই লাস্টে স্ল্যাশটা দিতে হবে আচ্ছা ভাই ঠিক আছে কিন্তু আপনি বলেন যে পেটের মধ্যে কিছু লেখা যায় সেটা কিন্তু পরে আমি তো আসতেছি সেটা পরে আপাতত এইটুকু মুখস্থ রাখেন এটার ভিতরে এভাবেও কল করা যাবে এভাবেও কল করা যাবে এইটুকু ওকে
ওকে ওকে, এইটুকু থাকলেই হবে। মানে সিনট্যাক্স দুইটা আপনার কাছে যেটা মনে হয় সেটা করবেন, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে আমি এই প্রথম সিনট্যাক্সটাকে মানে পরেরটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে আমি কল করলাম। এখন আমি যদি আমার ইউআই এর দিকে যাই, আচ্ছা এখানে আসে নাই, কেন আসে নাই? কম্পোনেন্ট বানাইছি, কল করছি, আসে নাই কেন? সমস্যা কি? কিছু তো একটা ভুল করছি, মনে হয় ইম্পোর্ট করি নাই আমি। ইম্পোর্ট করছি? ইম্পোর্ট না করিনি। ভাই, তাহলে এটাকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার ক্ষেত্রে এখানে নিয়ে আসলাম। এবার যদি যাই তাহলে এ- ও, এই যে বুক শপ কথাটা আসছে। এখন দেখার বিষয় হচ্ছে এই ট্যাগটা কি হিসেবে আসছে। আমি এটা কি ট্যাগ দিয়ে বানাইছিলাম? বলেন কোন ট্যাগ দিয়েছিলাম? এদিকে তাকান। H1 হার্ড কোডেড ভাবে, এই যে কই গেল, এই যে হার্ড কোডেড ভাবে এই সন। এখন আপনি চাচ্ছেন এই জায়গাতে ট্যাগটা কি হবে? আচ্ছা সিম্পল এইভাবে চিন্তা করুন, ডেমো একটা ফাংশন, এই ফাংশনটাকে কল করবেন। কল করার সময় এখান থেকে যদি কোনো তথ্য পাঠান, এটাকে কি বলে? আর এইটাকে কি বলে? এইটারে কি বলে আর এইটারে কি বলে? একটা প্যারামিটার, একটা আর্গুমেন্ট বা এই যে যে আর্গুমেন্ট কল করার সময় যেগুলো দিয়ে দিবেন এগুলো কি আর্গুমেন্ট? আর্গুমেন্ট। আচ্ছা এই যে যে আপনি কলটা যে আর্গুমেন্টটা পাঠাচ্ছেন এটা কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পাঠাচ্ছেন? হ্যাঁ এইটা এইটাও কি ওয়ান কাইন্ড অফ ফাংশন টেস্ট গঠনগত দিক থেকে? হ্যাঁ হ্যাঁ ফাংশন। কিন্তু এইটার কি ফার্স্ট ব্র্যাকেট আছে? নাই। তাহলে এখানে প্যারামিটার কিন্তু এখানে পাঠানো যাচ্ছে না, মানে সরি কোনখানে আর্গুমেন্ট, বাইরে? আর্গুমেন্ট পাঠানো যাচ্ছে না। রিয়াক্টের টেস্টের দুনিয়াতে, মাঝে। রিয়াক্টের দুনিয়াতে এরকম করে আপনি ফাংশনে যেভাবে আর্গুমেন্ট পাস করেন, রিয়াক্টের দুনিয়াতে যদি এরকম করে আর্গুমেন্ট পাস করতে হয় তাহলে এখানে অ্যাট্রিবিউট এটারে কি বলে? এই সন, সরি এই সন, যাক কিছু একটা লিখলাম, কি লিখছি জানি না, হেডিং ক্লাস টেস্ট, এইটারে কি বলে? ক্লাস নামে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। এরকম অ্যাট্রিবিউট কতগুলো পাঠানো যাবে? অনেকগুলো। রিয়াক্টের দুনিয়াতে যদি কখনো এরকম করে আপনি ডাটা পাস করতে চান তাহলে এরকম অ্যাট্রিবিউট আকারে পাঠাতে হবে। অ্যাট্রিবিউটটা লেখা হয় কিভাবে? বাম পাশে একটা শব্দ, মাঝখানে একটা সমান সমান, ডান পাশে আরেকটা শব্দ। অর্থাৎ আপনি কোনো তথ্য যদি, অর্থাৎ অ্যাজ এ এটা তো ভাই একটা ফাংশন, এটা ওয়ান কাইন্ড অফ ফাংশন, সেই ফাংশনে যদি আপনি আর্গুমেন্ট পাঠাতে চান তাহলে যেহেতু প্যারেনথেসিস এখানে নেই সেহেতু আপনাকে কি আকারে পাঠাতে হবে? অ্যাট্রিবিউট আকারে, ঠিক আছে? এখানে মনে করেন আপনি এখানে অ্যাট্রিবিউট দিয়েছেন s ইজ ইকুয়াল টু এইচ বা এখানে p। একটু খেয়াল করেন এই জায়গাটায়, এই জায়গাটায় যখন আপনি একটা ফাংশন মানে আপনি নর্মাল যেভাবে একটা ফাংশন, এই জন্য আমি আপনাদের অনেকবার বলছি ভাই, র জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে রিয়াক্ট আপনি মুখস্থ করবেন, শিখতে পারবেন না। রিয়াক্টকে বুঝতে হবে আপনার জাভাস্ক্রিপ্টের ওয়েতে, কারণ এখানে সবকিছুই জাভাস্ক্রিপ্টের মেকানিজম। আপনি যদি এই মেকানিজম ওয়েতে শেখেন তাহলে এটা আপনি অনেকদিন মনে রাখতে পারবেন, কোনো প্রবলেমে পড়লেও সেটা সলিউশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন দেখেন এই জায়গাটায় আপনি যে ডাটাটা পাঠাচ্ছে, এই যে এসএসএস, এইটারে আমি কি বলতেছি? আর্গুমেন্ট। এখানে যখন আপনি রিসিভ করেন তখন এটার নাম কি হয়? প্যারামিটার। প্যারামিটার। তার মানে এই জায়গাটায় আপনি একটা নাম পি নামে রিসিভ করছেন। আচ্ছা এই প্যারামিটার কি যে কোনো কিছু হতে পারে? হ্যাঁ। মানে প্যারামিটারের নাম, আর্গুমেন্টের নাম যা, প্যারামিটারের নাম কি তাই হতে হবে? না না যে ভুল কোনো হতে কিছু পারে। হতে পারে। আমি এখানে একটা পি নামে রিসিভ করছি, console.log, এখানে দিছি পি,
ঠিক আছে? আচ্ছা আমি একটু কাজ করি, এটা আসলে প্রবলেম হয়ে যাচ্ছে, পাশাপাশি রাখি। এই জায়গাটায় আপনি একটু কনসোলে আসেন, দেখেন আপনি এখানে একটা প্যারামিটার গ্রহণ করছেন। আচ্ছা এখানে কতগুলো প্যারামিটার আছে বা কতগুলো প্যারামিটার আসে, এটা মনে করেন আপনি একটা দিছেন, এখানে আরেকটা দিলেন টি, এখানে এটাকে দিলেন টি, আপনি এখানে গেলেন। আচ্ছা দুইবার কম্পোনেন্ট রেন্ডার হচ্ছে, এটাকে আমি আপাতত একটা দুইবার রেন্ডারের কাহিনী কি সেটা পরে বলতেছি, আপাতত এটাকে আমি অফ করে রেখে আসি। কই গেল main.jsx, এই স্ট্রিক মোডটাকে আপাতত অফ করে দিয়েছি, এটা নিয়ে পরে ব্যাখ্যা হবে। হ্যাঁ, এইটার কারণে এখানে ডাবল ডাবল রেন্ডার হয়। আমি আপনাকে যেটা বোঝাইতে চাচ্ছি, একটা ফাংশন এখানে যেগুলো আমরা রিসিভ করি এগুলোকে বলি আমরা প্যারামিটার। ওখানে দেখেন উপরে আমি মাউস হোভার করলেও আমাকে দেখাচ্ছে প্যারামিটার। এখানে আমি কয়টা প্যারামিটার রিসিভ করছি? দুইটা। আমি এখান থেকে একটা ডাটা পাঠাইছি, দেখেন টিটা আনডিফাইন্ড, 3 নাম্বার লাইনটা আনডিফাইন্ড। তার মানে আমি আপনাকে এইটা বোঝাতে চাচ্ছি যে এখানে মাল্টিপল প্যারামিটার রিসিভ করা যায় না, এখানে শুধুমাত্র অটোমেটিক্যালি একটা প্যারামিটার আসে, অটোমেটিক্যালি। সেই প্যারামিটারটা আপনি যে কোনো নামে নিতে পারেন, একটার বেশি কিন্তু এখানে নেই প্যারামিটার, যে কোনো নামে নিতে পারেন। সেই নামের ভিতরে আপনি যে এই অ্যাট্রিবিউট আকারে যা পাস করবেন সেটা অটোমেটিক্যালি একটা অবজেক্টের ভিতরে কি ভ্যালু আকারে অটোমেটিক্যালি ঢুকে যাবে, এটা রিঅ্যাক্ট অটোমেটিক্যালি করে দিবে। এটা কি কনসেপ্ট ক্লিয়ার ভাই? তার মানে এইটা হচ্ছে, এইটাকে আমরা কি বলি, রিঅ্যাক্টের ভাষায় বলি প্রপস পাস করা। কি বলি? প্রপস। যে প্রপস গুলো ও অ্যাকচুয়ালি হচ্ছে আমার একটা প্যারামিটারের ভিতরে ঢুকে যাচ্ছে, একটা অবজেক্ট প্যারামিটারের ভিতরে ঢুকে যাচ্ছে। এই জায়গাটায় যদি আপনি নাম লেখেন নাম্বার ইজ ইকুয়াল টু 10, দেখেন আপনি কল করার সাথে সাথে, এগুলোকে আমি কেটে দিলাম, দেখেন একটা অবজেক্টের এইখানে যে নামটা দিছেন অ্যাজ, সেই নামে আসছে, এখানে যে নামটা দিয়েছে সেই নামে, এবং ভ্যালুগুলো ডান পাশে। এই কনসেপ্ট ক্লিয়ার? ভাই নাম্বার কিভাবে আসতেছে? কোন জায়গা নাম্বার আসতেছে? এই যে আপনি অবজেক্টের মধ্যে কনসোলে নাম ইকুয়াল টু 10, আপনি এখানে বাম পাশে অ্যাপসের এখানে দেখেন আমি কতগুলো অ্যাট্রিবিউট পাঠাইছি, কয়টা অ্যাট্রিবিউট পাঠাইছি? 2টা। তাহলে এই দুইটার সাথে এই দুইটার কোনো সিমিলারিটি পান? হ্যাঁ পাই তো, বাট ওইখানে তো আপনি একটা প্যারামিটার নিছেন। এখানে যতগুলো অ্যাট্রিবিউট আপনি পাঠাবেন সমস্ত অ্যাট্রিবিউট গুলোকে রিঅ্যাক্ট অটোমেটিক্যালি কনভার্ট করে একটা অবজেক্টের ভিতরে ঢোকাই দিবে, এখানে আমাদের কোনো মেকানিজম নাই। ও, যা পাঠাবেন সব অটোমেটিক্যালি কিসের ভিতরে বাইন্ড করে দিবে সে? একটা অবজেক্টের মধ্যে। সেই অবজেক্টটা এখানে সে পাঁচ করে দেবে। এখন সেই অবজেক্টের নাম আপনার ইচ্ছা, আপনি কি সুমন নামে রিসিভ করবেন না কি নামে রিসিভ করবেন, কারণ প্যারামিটারের নাম যে কোনো কিছু হয় জাভাস্ক্রিপ্টের নামে, মানে জাভাস্ক্রিপ্টের নিয়মে। বুঝতে পারছি। এইটুকু কি ক্লিয়ার ভাই, বলেন? ভাইয়া প্যারামিটারটা কি ওই অ্যাজ এর মধ্যে দিয়ে দিতে হবে সবসময়? অ্যাজ বলে কোনো কথা নাই, এখানে অ্যাট্রিবিউটের নাম আপনার ইচ্ছা মতো আপনি এখানে অ্যাট্রিবিউট, এইটা যে এইচটিএমএল এর ভাষায় অ্যাট্রিবিউট বলে, এটা কি বুঝছেন? জি। তাহলে এরকম অ্যাট্রিবিউট মনে করেন আপু নামে পাঠালাম, এগুলো কোনো এক্সিস্ট করা লাগবে না, এটা কোনো এক্সিস্ট করতে হবে না। দেখেন আপনি এরকম করে যত অ্যাট্রিবিউট পাঠাবেন অটোমেটিক্যালি দেখেন ওই বাম পাশের নামটা একটা অবজেক্টের কি হয়ে যাবে, ডান পাশের ভ্যালুটা মানে ওইটার অবজেক্টের ভ্যালু হয়ে যাবে অটোমেটিক্যালি।
সেটা বুঝতে পারছি না, কিন্তু এগুলো সবই কি ওই প্যারামিটার না? এইগুলো প্যারামিটার সে পাস করতেছি না? এইগুলো নাকি? জি জি। হ্যাঁ, এটা অন কাইন্ড অফ এইগুলোকে রিয়েক্টর ভাষায় বলে প্রপস পাঠানো। রিয়েক্টর ভাষায় কি বলে? প্রপস। ঠিক আছে? এই মানে প্রপ এখানে যে ফাংশনে আমরা প্যারামিটার আপনি পাস করলেন, বললেন একটাই পাস করা যাবে, তো সেগুলো তো এগুলোই না? এখানে কিন্তু আপনি যখন এখানে দেখেন, যখন আপনি কল করেন, এই জায়গায় ভালো করে তাকান, এই লাইনটার দিকে তাকান, এখানে কয়টা আর্গুমেন্ট পাঠাইছেন? 2টা। এখন দুইটা। রিসিভ করার সময় কি এই যে ডেমোর ভিতরে এরকম কমা কমা দিয়ে রিসিভ করা লাগবে না? হ্যাঁ, তার মানে এখানে হ্যাঁ, পাঠাইছেন 2টা, তাহলে কয়টা নাম লিখতে হবে এখানে? 2টা। 2টা। দুইটা। এইটা কি একটা প্রবলেম? আমি এখানে যতগুলো গুণে পাঠাবো সবগুলো এখানে রিসিভ করতে হচ্ছে, আমার নামও এখানে বাড়তে হচ্ছে, বেশি বেশি লিখতে হবে। এখানে যদি মনে করেন এরকম জি 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 দিয়েছেন, তাহলে এখানে 3টা পাঠাইছেন, তাহলে দেখেন এরকম করে 3টা রিসিভ করতে হবে। রিয়াক্ট করছে কি বলছে, ভাই তোমার তো এরকম কোনো প্যারেনথেসিস নাই, তুমি এরকম করে অ্যাট্রিবিউট আকারে পাঠাবা। তুমি অ্যাট্রিবিউট আকারে যা পাঠাবা সব আমি একটা জায়গায় নিয়ে তোমাকে এখানে প্রথম প্যারামিটারের ভিতরে আমি পাঁচ করে দেব। সব মানে আমাদের প্যারামিটার একটাই হবে। একটাই হবে। এখানে একাধিক প্যারামিটার নিলেও দেখেন আনডিফাইন আসে। এই যে, এখানে এই দেখেন কথাটাই বারবার বলতেছে যে একটাই নেওয়া লাগবে। এটা তো আমি প্রথমবারই ক্লিয়ার করে দিছি, আনডিফাইন দেখাই দিছিলাম। এই দেখেন পরেরটা আনডিফাইন, তার মানে এখানে একাধিক প্যারামিটার আসে না। বুঝছি আমার কথা? জি ভাই। ভাই এইসব বেসিক ক্ষুদ্র ক্ষুদ্র নলেজ যদি ভাই আপনার যদি ইয়া না থাকে তাহলে কিন্তু সমস্যা। এখন রিয়াক্টর ভাষায় এগুলোকে কি বলে? প্রপস। HTML এর ভাষায় আর কিন্তু কি বলে? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। রিয়াক্টর ভাষায় সেটার বলতেছে, আচ্ছা এরকম ওপেনিং এন্ডিং দিয়ে যদি আপনি কোনো কিছু লেখেন HTML এর ভাষায় সেটাকে কি বলে? ট্যাগ। ট্যাগ। আর রিয়াক্টর ভাষায় কি বলে? কম্পোনেন্ট। সিমিলারিটি পাচ্ছেন ভাই? গন্ধ পাচ্ছেন সিমিলারিটির? একই কনসেপ্ট কিন্তু। আচ্ছা। তার মানে এখানে আপনি যা পাঠাবেন সে একটা অবজেক্টের ভিতরে র্যাপ করে দেয়। সে বলে আমি যে অবজেক্টের ভিতরে র্যাপ করে দিছি এইটার নাম রিয়াক্ট বলতেছে প্রপস, অর্থাৎ প্রপার্টিস। ঠিক আছে? প্রপস এর ফুল মিনিং কি প্রপার্টিস কিনা মনে হয় প্রপার্টিস বলেই ডাকার কথা। তার মানে এখানে সবথেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ওরা যে নামে বলে বা সমস্ত ডেভেলপাররা যে নামে ডাকে সেই নামে ডাকা উচিত। আমার পার্সোনালি নাম সুমন, কিন্তু আমার ব্যক্তিগত আমার বাড়ির নাম কিন্তু আলাদা হতেই পারে, তাই না? লোকে আমাকে যে নামে চেনে আপনি সেই নামেই সবসময়ের জন্য ডাকবেন, তাহলে আপনি আমাকে এক্স্যাক্টলি খুঁজে পাবেন। এবার দেখেন এই যে প্রপসটা, তাহলে প্রপস অলওয়েজ কি অ্যারে আকারে আসে নাকি অবজেক্ট আকারে নাকি Object স্ট্রিং আকারে। আকারে? অলওয়েজ কি আকারে আসে? অবজেক্ট। অবজেক্ট আকারে আসে। এবারে আরেকটা জিনিস একটু খেয়াল করেন, তার মানে একটা কম্পোনেন্ট মানে ফাংশন, ফাংশন কল করার সময় যেভাবে আমরা আর্গুমেন্ট দিই ঠিক একইভাবে আমরা দিয়ে দিতে পারি। এবার একটু জিনিস একটু চেষ্টা করেন, এখানে আমি কয়টা প্রপস পাঠাইছি? এখন কিন্তু আমি এগুলোর নাম আর কখনো কিন্তু অ্যাট্রিবিউট বলবো না রিয়াক্টেড টার্মে। এখন এগুলোকে আমি কি নামে উচ্চারণ করব বলেন? প্রপস। প্রপস। কিন্তু বিহাইন্ড দ্য সিন কি, মানে আমরা যদি ওই নলেজের সাথে মিলাই, বিহাইন্ড দ্য সিন কি এগুলো এক একটা অ্যাট্রিবিউট। এবার আসেন এইটা কি, এই যে জিনিসটা এটাকে নামাই, এই জায়গাটায় মনে করেন আমার নাম পাঠাইছি, এখানে আমার নাম পাঠাইছি সুমন। এই তথ্যটা দেখেন, এটা ওপেনিং আর এটা এন্ডিং, এই তথ্যটা আমি এখানে পাঠাইছি, আমি সেভ করি। দেখেন এই তথ্যটা অটোমেটিক্যালি চিলড্রেন বলে একটা অ্যাট্রিবিউট মানে প্রপার্টি তৈরি করছে তার ভিতরে দিয়ে দিছে। এইটার কি আমি কোনো নাম দিয়েছি? যেমন এই যে আপু এসএসএস এই কথাটার নাম কি দিছিলাম? আপু। পি এর নামটা কি দিছিলাম? এস, যে কোনো নাম দিতে পারি। 10 এর নামটা কি দিছিলাম? নাম। কিন্তু এই যে ভিতরে যে সুমন লেখাটা লিখছি এইটার কি কোনো স্পেশালি কোনো নাম দিয়ে দিছি আমি? দেন নাই। ওইটা রিয়াক্ট অটোমেটিক্যালি এটা চিলড্রেন বলে একটা প্রপার্টির ভিতরে ঢোকায় দেয়।
এইটাকে বলে চিলড্রেন প্রপস। অর্থাৎ এইটার মাঝখানে যা নিবেন সেটাকে বলে চিলড্রেন প্রপস। মানে আপনি এটার ভিতরে যদি একটা পি ট্যাগ লেখেন, দিস ইজ পি ট্যাগ, দেখেন এটা কিভাবে যায়। দিস ইজ, আচ্ছা এটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই পি ট্যাগ বলে তো কিছু থাকে না, এটা রিঅ্যাক্ট এলিমেন্টে কনভার্ট হয়। এটা যদি খোলেন এটার ভিতরে পাবেন, এই যে দেখেন চিলড্রেন হিসেবে পি ট্যাগ। এই কনসেপ্ট ক্লিয়ার ভাই? এটা নিয়ে আর সেকেন্ড টাইম প্রবলেম হবে না তো? জি ক্লিয়ার ভাই। তার মানে পেটের ভিতরে যদি যা দিই এগুলো কোন প্রপস হিসেবে যাবে? ইন্টারভিউতে ভাই এইগুলোই জিজ্ঞেস করে ভাই, এগুলোর কি প্রপস? এটা চিলড্রেন প্রপস। চিলড্রেন প্রপস। আর এগুলো হচ্ছে আমরা বেসিক্যালি আমরা যে নাম দিয়ে পাঠাই সেই নামে এখানে প্রপস এর ভিতরে ঢোকে। এবার দেখেন, এখন আমাদের একটা জিনিস দেখাই, এইখানে ট্যাগ টগ এগুলো কেটে দিই। দিস ইজ হেডিং। এই লেখাটা এই অবজেক্টের কি প্রপার্টি হিসেবে আসবে? বুঝি নাই ভাই। এই যে ভেতরের Children. লেখাটা চিলড্রেন প্রপার্টির ভিতরে আসবে। তার মানে এই প্রপস এর ভিতরে, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে রাখি, যদি কোনো জেএসএক্স এর ভিতরে এই জাভাস্ক্রিপ্টের কোনো কোড লিখতে হয়, এইটুকু কি জেএসএক্স না? হ্যাঁ কারণ আপনাদের বেসিক ক্লাস করানো হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য আর আমি অত দূর যাচ্ছি না। এইটার ভিতরে যদি কোনো ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয় তাহলে কোন ব্র্যাকেট দিতে হয়? সেকেন্ড ব্র্যাকেট। বাকিটা সবাই কি জানি? তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই লেখাটা এখানে প্রিন্ট হবে। তাহলে আমি এখানে প্রপস ডট children চিলড্রেন দিতে পারি। এটা সেভ করি নাই। দিস ইজ হেডিং। এই কম্পোনেন্টটা কল করলাম, এখান থেকে ভেতরে দিলাম দিস ইজ আমি, আমি। তার মানে ভেতরে কি রেন্ডার হবে কিনা, যে টেক্সট রেন্ডার হবে কিনা সেটা কি আমি কম্পোনেন্ট কল করার সময় পাঠাই দিতে পারতেছি না? পারছি। এবার দেখেন দুইটাই আমার কি ট্যাগ হয়েছে, ভালো করে দেখান। দুটোই কি ট্যাগ? ওয়ান। এইসন। তার মানে এই এইসন হেডিংটা কি হার্ড কোডেড হয়ে গেল না? হট করে তো হলো। মানে আমি যতবার কল করব এই কল করার সময় কি আমি কোনো নিয়ন্ত্রণ আছে যে এটা কোন ট্যাগে প্রিন্ট হবে? নাই। এটার জন্য আপনি এখানে অলওয়েজ, এটা কনভেনশন, আপনি যে কোনো কিছু নিতে পারেন, বাট এটা কনভেনশন, এখানে অ্যাজ নামে নেবে। অ্যাস পি, অ্যাস মানে স্বরূপ, মানে কি রূপে দেখতে চান, এই টেক্সটটাকে আমি পি ট্যাগে দেখতে ওটাই চাই, নিবে। ওইটাই নেবে। তবে এটার জন্য কিছু ফাংশনালিটি এখানে অ্যাড করতে হবে। আচ্ছা এবার একটু দেখেন, আমরা অবজেক্ট ডিস্ট্রাকচারিং পারি। কনস্ট্যান্ট সেকেন্ড ব্র্যাকেট প্রপস যদি একটা অবজেক্ট হয় তাহলে এখান থেকে এখানে অ্যাস নাম এই দুটো রিসিভ করা পসিবল, কমা এই যে ডিস্ট্রাকচারিং এটা আমরা ডাইরেক্টলি হচ্ছে আপনার ওই বডিতে করতে হবে না, মানে ওই হ্যাঁ করতে পারি, হ্যাঁ করতে পারি, কিন্তু ওই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হচ্ছে যদি এখানে ডিস্ট্রাকচারিং করেন, এখানে মনে করেন একটু কল্পনা করেন এখানে 100টা প্রপস আসছে, কয়টা প্রপস? 100টা। তাহলে এইখানে কি কোড ভেঙে যাবে কিনা কোড এডিটরে? এটা বড় হয়ে যাবে না? জি। তখন আপনার কোড দেখতে বিচ্ছিরি হবে। এই জন্য আমি এটা এক লাইন নিচে করছি। এক লাইন কোথায়? নিচে। এবার একটা জিনিস দেখেন, যেহেতু প্রসঙ্গটা আসলো, এই লাইব্রেরিটা
আচ্ছা এখানে দেখাইতে পারবো না, অন্য একদিন দেখাই দেবো। ঠিক আছে, বিভিন্ন বড় বড় কম্পোনেন্ট লাইব্রেরি গুলো সবাই এখানে নিচে লাইনে স্ট্রাকচার করে। ঠিক আছে, সেটা আমি অন্য একদিন দেখাবো। আচ্ছা এবার দেখেন, তাহলে এটা যদি এখানে করি তাহলে এই প্রপস শব্দ লাগবে না, এটা লাগবে না। এই জায়গাটায় কনস্ট্যান্ট ট্যাগ, যেহেতু ট্যাগ ইজ ইকুয়াল টু এস, এই ট্যাগটাকে আমি এখানে রিঅ্যাক্ট ভাই মানে কি বলবো 90% জাভাস্ক্রিপ্ট। এখানে আমার একটা জি বলেন। এই যে আপনি ট্যাগটাকে রিটার্নে হচ্ছে আপনার কি বলে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে ট্যাগ লিখে দিলেন। হ্যাঁ, বিষয় থেকে আমি যখন জেএসএক্স এর ভিতরে জাভাস্ক্রিপ্ট এর কিছু লিখতে হচ্ছে তখন কিন্তু আমার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে জাভাস্ক্রিপ্টের ভেতরে। জেএসএক্স এর ভিতরে হ্যাঁ, যখনই আমি জাভাস্ক্রিপ্ট লিখতে যাব তখন আমার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না? এইটা তো জাভাস্ক্রিপ্টের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে জেএসএক্স এর ভিতরে। হ্যাঁ, আমি জেএসএক্স এর ভিতরে কথাই বলছি। হ্যাঁ, এবার এখানে আপনি ট্যাগ লিখছেন দেখছেন, এইটা স্পেশাল, কেমন? এটা একটু স্পেশাল টাইপ অফ জিনিস। এটা ও এরকম করে দিলে ওটা রেন্ডার করতে পারে। এটা হচ্ছে নতুন কত ভার্সন থেকে এই ফরম্যাটটা নিয়ে আসছে ও ওরা। আচ্ছা, আমি তো এটা করতে হতেছিলাম যে আসলে কেমন। ঠিক আছে, আচ্ছা এবার এইটাকে এখানে বসাই দিছি। ঠিক আছে, এখন দেখেন আপনি এটা যদি আপনি ইউআইতে যান, এবার দেখেন প্রত্যেকটা ট্যাগ এখানে অ্যাস স্বরূপ কি হিসেবে দিছে, পি ট্যাগে রেন্ডার হইছে। হ্যাঁ আচ্ছা এই পরেরটা এই যে দিস আমি, এটাকে আমি এই সন ট্যাগে দেখতে চাই। এই সন সেভ করলাম, নিচেরটা এই সনে আসছে, আপনি ডমের দিকে তাকাবেন। এই সন আর পরেরটা আগেরটা পি। পি, তার মানে এটা আমি এই প্রথম টেক্সটটা আমি পিটাকে দেখতে চাই, পরের টেক্সটটা আমি কিটাকে দেখতে চাই এই সনে। আপনি যদি মনে করেন এটা আপনি স্প্যানে দেখতে চান, আপনি আপনি আপনার স্প্যান ট্যাগটা লিখে দেবেন। দেখেন পরেরটা স্প্যানে আসছে। এই ডাইনামিক্যালি বিষয়টা কি বুঝছি? হ্যাঁ বুঝতে পারছি। এইটাকে যদি আপনি এরকম করতে চান, আচ্ছা দেখি এটা ভাই কতটা ট্যাক্স, আচ্ছা এইটা হচ্ছে ওই নতুন ভার্সন, এখানে যে কোনো নামেই রিসিভ করা যায়, বাট এই নামটা লিখলে ও কততম ভার্সন থেকে যেন এই সুবিধাটা ওরা দিয়েছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডাইনামিক ট্যাগ। ঠিক আছে, প্রপস হিসেবে ডাইনামিক ট্যাগ পাঠানো যায়। ঠিক আছে, বাট এটার নামটা আপনার ট্যাগ দেওয়াটা মিনিংফুল দাঁড়াবে। এবার একটা জিনিস দেখেন, ট্যাগের ক্ষেত্রে যথেষ্ট, জি শুধু কি ট্যাগের ক্ষেত্রে এটা এই কাজ করে নাকি ভাই, সবকিছু? এই কথাটা এই পি লেখাটা এই এই ট্যাগে এসে আমি সেভ করতেছি এবং সেই জিনিসটা এখানে কল করে না, দিচ্ছি। একটা নাম লিখলেন না, হুম, আবি যাবি লিখলেন ওইটার জন্য। ওইটা আমি এখানে যে টেস্ট করে tag- দেখলাম, হ্যাঁ, যে এটা অন্য কোনো নাম দিলে নেবে কিনা। তো ওটাই বলতেছি, শুধু কি এই যে মানে এস যে প্রপ দিচ্ছেন এর জন্যই, কোথায় প্রপস দিয়েছি? মানে এই যে এস ইকুয়াল টু পি দিলেন না, হুম, এই যে টেস্ট কম্পোনেন্টের মাঝে, আচ্ছা তারপরে এক